রং বেরং কথায় গল্পের আসরে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। এখন আমি পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস যোগাযোগ 15 পর্ব। বিপ্রদাস নবগোপালকে ডেকে বললে, নবু, আড়ম্বরে পাল্লা দেবার চেষ্টা, ওটা ইতরের কাজ। নবগোপাল বললে, চতুর্মুখ তার পা ঝাড়া দিয়ে বেশি মানুষ গড়েছেন, 4টে মুখ কেবল বড় বড় কথা বলবার জন্যই। 15.5 আনার লোক যে ইতর, তাদের কাছে সম্মান রাখতে হলে ইতরের রাস্তাই ধরতে হয়। বিপ্রদাস বললে, তাতেও তুমি পেরে উঠবে না, তার চেয়ে সাত্ত্বিকভাবে কাজ করি, সে দেখাবে ভালো। উপযুক্ত ব্রাহ্মণ পণ্ডিত আনিয়ে আমাদের সামবেদের মতে বিশুদ্ধভাবে অনুষ্ঠান পালন করব। ওরা রাজা হয়েছে, করুক আড়ম্বর, আমরা ব্রাহ্মণ, পুণ্যকর্ম আমাদের। নবগোপাল বললে, দাদা, পাঁজি ভুলেছ, এটা সত্যযুগ নয়। জলে নৌকা চালাতে চাও পাকের উপর দিয়ে? তোমার প্রজারা আছে, তিনু সরকার আছে, তোমার তালুকদার, ভাদু পরামানি, কমরদ্দি বিশ্বাস, পাঁচু মণ্ডল, এরা কি তোমার ওই কাঁচকলা ভাতে হবিষ্যি করা বামনায়ের এক কখন মানে বুঝবে? এরা কি যাজ্ঞবল্কের প্রপৌত্র? এদের যে বুক ফেটে যাবে। তুমি চুপ করে থাকো, তোমাকে কিছু ভাবতে হবে না। নবগোপাল প্রজাদের সঙ্গে মিলে উঠে পড়ে লাগলো। সবাই বুক ঠুকে বলল, টাকার জন্য ভাবনা কি? আমলা, ফয়লা, পাইক, বরকন্দাজ সবারই গায়ে চলল নতুন লাল বনাতের চাদর, রঙিন ধুতি। শালুতে মোড়া, ঝালর ঝোলানো, নিশে নোড়ানো এক নহবতখানা উঠল। 7 ক্রোশ তফাত থেকে তার চূড়ো দেখা যায়। 2 শরিকে মিলে তাদের 4 হাতি বের করলে। সাজ চলল তাদের পিঠে। যখন তখন বিনা কারণে ঘোষালদিঘির সামনের রাস্তায় সুর দুলিয়ে দুলিয়ে তারা টহলিয়ে বেড়ায়। গলায় ঢং ঢং করে ঘণ্টা বাজতে থাকে। আর যাই হোক, পাটের বস্তা থেকে হাতি বের হয় না, এই বলে সকলেই 2 পা চাপড়ে হো হো করে হেসে নিলে। অঘ্রাণে 27 পড়েছে বিয়ের দিন, এখনও দিন 10 বাকি। এমন সময় লোকমুখে জানা গেল, রাজা আসছে দলবল নিয়ে। ভাবনা পড়ে গেল, কর্তব্য কী? মধুসূদন এদের কাছে কোনো খবর দেয়নি। বুঝি মনে করেছে ভদ্রতা সাধারণ লোকের, অভদ্রতাই রাজোচিত। এমন অবস্থায় নিজেরা গায়ে পড়ে স্টেশন থেকে ওদের এগিয়ে আনতে যাও কি সঙ্গত হবে? খবর না দেওয়ার উচিত জবাব হচ্ছে খবর না নেওয়া। সবই সত্য, কিন্তু যুক্তির দ্বারা সংসারের দুঃখ ঠেকানো যায় না। কুমুর প্রতি বিপ্রদাসের গভীর স্নেহ পাছে তাকে কিছুতে আঘাত করে, এ কথাটা সকল তর্ক ছাড়িয়ে যায়। মেয়েদের পীড়ন করা এতই সহজ, তাদের মর্মস্থান চারিদিকে অনাবৃত। জবরদস্তের হাতেই সমাজ চাবুক জুগিয়েছে। আর যারা বর্মহীন, তাদের স্পর্শকাতর পিঠের দিকে কোনো বিধিবিধান নজর করে না। এমন অবস্থায় স্নেহের ধনকে রোষবিদ্বেষ ঈর্ষার তুফানে ভাসিয়ে দিয়ে নিজের অভিমান বাঁচাবার চেষ্টা করা কাপুরুষতা। বিপ্রদাসের মনের এই ভার। বিপ্রদাস কাউকে না জানিয়ে ঘোড়ায় চড়ে গেল স্টেশনে। গাড়ি এসে পৌঁছল। তখন বেলা 5টা। সেলুন গাড়ি থেকে রাজা নামলো দলবল নিয়ে। বিপ্রদাসকে দেখে শুষ্ক সংক্ষিপ্ত নমস্কার করে বললে, এ কি, আপনি কেন কষ্ট করে? বিপ্রদাস বলল, বিলক্ষণ, এই প্রথম আসা আমার দেশে, অভ্যর্থনা করে নেবে না? রাজা বললেন, ভুল করছেন, আপনার দেশে এখনো আসিনি, সে হবে বিয়ের দিনে। বিপ্রদাস কথাটার মানে বুঝতে পারল না। স্টেশনে ভিড়ের মধ্যে তর্ক করবার জায়গা নয়, তাই কেবল বললে, ঘাটে বজরা তৈরি। রাজা বললে, দরকার হবে না, আমাদের স্টিম লঞ্চ এসেছে। বিপ্রদাস বুঝলে সুবিধে নয়, তবু আরেকবার বললে, খাওয়া দাওয়ার জিনিসপত্র, রসুয়ের নৌকো সমস্তই প্রস্তুত। কেন এত উৎপাত করলেন? কিছুই দরকার হবে না। দেখুন, একটা কথা মনে রাখবেন, এসেছি আমার পূর্বপুরুষদের জন্মভূমিতে, আপনাদের দেশে না। বিয়ের দিনে সেখানে যাবার কথা। বিপ্রদাস বুঝলে কিছুতেই নরম হবার আশা নেই। বুকের ভেতরটা দমে গেল। স্টেশনের বসবার ঘরে কেদারায় গিয়ে শুয়ে পড়ল। শীতের সন্ধ্যা, অন্ধকার হয়ে এসেছে। উত্তর থেকে গাড়ি আসবার জন্য ঘণ্টা পড়ল। স্টেশনে আলো জ্বলল। লাগাম ছেড়ে ঘোড়াকে নিজের মর্জিমতো চলতে দিয়ে বিপ্রদাস যখন বাড়ি ফিরলে, তখন যথেষ্ট রাত। কোথায় গিয়েছিল, কি ঘটেছিল, কাউকে কিছুই বললে না। সেদিন রাত্রে ওর ঠান্ডা লেগে কাশি আরম্ভ হলো। ক্রমেই চলল বেড়ে। উপেক্ষা করতে গিয়ে ব্যামোটাকে আরও উস্কে তুললে। শেষকালে কুমু ওকে অনেক ধরে কয়ে এনে বিছানায় শোয়ায়। অনুষ্ঠানের সমস্ত ভারই পড়ল নবগোপালের উপর।